ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে 9ই শ্রাবণ বৃহস্পতিবার 1353 সাল সেজে ঠাকুর প্রাতে মাতৃমন্দিরের বারান্দায় বসেছেন। কেষ্টদার সঙ্গে নানা বিষয়ে কথাবার্তা হচ্ছে। কেষ্টদা কয়েকজন কর্মীর আচরণ সম্বন্ধে দুঃখ প্রকাশ করলেন। সেজে ঠাকুর সহস্যে বললেন, সব সত্ত্বেও পরমপিতার কাজ এগিয়ে চলবে। পরক্ষণে আপন মনে সুর করে গাইলেন, গুরু গুরু দেয়া ডাকে, মুখে এসে পড়ে অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে। গান গাওয়ার পর কেষ্টদার চোখে চোখ রেখে রহস্যময় ভঙ্গিতে হাসতে লাগলেন। কেষ্টদাও মুহূর্তে স্ফূর্তিযুক্ত হয়ে উঠলেন। জগতের সভ্যতা ও কৃষ্টি সম্পর্কে কথা প্রসঙ্গে সেজে ঠাকুর বললেন, আমার মনে হয় পৃথিবীতে সত্তাপ্রসূনী যত রকম সভ্যতা ও কৃষ্টি আছে তার পেছনেও কোনো না কোনো প্রকারের ভারতবর্ষের অবদান আছে। আর কিছু থাকুক না থাকুক, অন্তত প্রেরণা আছে। 10ই শ্রাবণ শুক্রবার 1353 সাল সেজে ঠাকুর প্রাতে খেপুদের বারান্দায় বসেছেন। কথা প্রসঙ্গে যামিনীদাকে বললেন, দেখ লক্ষ্মী, ঋত্বিকটা তাড়াতাড়ি চালিয়ে দে। ঋত্বিকরা যদি নিজের পায়ে দাঁড়াতে না পারে তাহলে কাজের ভিত্তিটা পোক্ত হবে না। প্রত্যেক ঋত্বিকের চেষ্টা করা উচিত যাতে অন্য সব ঋত্বিকদের ঋত্বিকই বাড়ে। তুমি এক জায়গায় গেলে সেখানে হয়তো আরও 5 জন ঋত্বিকের দীক্ষা দেওয়ার লোক আছে। তুমি তাদের ঋত্বিকই করা সম্বন্ধে সজাগ করে দিলে। আবার তারা যেখানে গেল সেখানে হয়তো তোমার দীক্ষা দেওয়া লোক আছে, তারা তাদের দেখল। এভাবে পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করলে সংহতিও দানা বেঁধে ওঠে। তোমরাও স্বাধীন হয়ে যেতে পারো। ঋত্বিকদের যদি ঋত্বিকের উপর দাঁড়াতে হয় তাহলে দীক্ষিতের পরিবারগুলিকে পোষণ দেওয়া তাদের জীবন সার্থক হয়ে উঠবে। এতে ঋত্বিক ও যজমান উভয়ই বেড়ে উঠবে। মানুষগুলিকে তৈরি করতে গেলে তাদের নিজেদেরও তৈরি হতে হবে। আর ওই ধরনের লোক রাখাল যদি পরিবারগুলির পেছনে লেগে থাকে আরও ধাপে ধাপে এগিয়ে যাবে। এইভাবে কতগুলি পরিবার ঠিক হলে তার প্রভাবে আর আশেপাশে বাদবাকি পরিবারগুলিও উন্নতি হবে। ঋত্বিকই হলো জনসাধারণের আত্মার গতিশীলতা। যামিনীদা বহু বেকার চাকরির খোঁজে আসে, কি করা যায়? সেজে ঠাকুর প্রাণপণে চেষ্টা করা লাগে যাতে প্রত্যেকটি একটি রুজি রোজগারের ব্যবস্থা হয়। আর স্বাধীন জীবিকা যত হয় ততই ভালো। যারা অল্পের উপর দাঁড়িয়ে বড় হয়েছে তাদের সঙ্গে মানুষ জুতে দিতে হয় যাতে তাদের আওতায় তাদের তত্ত্বাবধানের অন্যেরাও দাঁড়াতে পারে। যাদের স্বাধীনভাবে কিছু করবার মতো মেঘদার নেই তাদের চাকরির ব্যবস্থা করে দিতে হয়। এই সব করতে গেলে বড় বড় বহু চাকরি ও ব্যবসাদারদের দীক্ষিত করে তুলতে হয়। আর তাদের এমনভাবে প্রবুদ্ধ করে তুলতে হয় যাতে অক্ষমদের সক্ষম করে দাঁড় করাবার জন্য তারা উঠে পড়ে লাগে। কৃত্তি লোকেদের দীক্ষিত করে তাদের মধ্যে এই নেশা চালিয়ে দিলে অনেকেই একটা হিল্লে হবে, তাদেরও কল্যাণ হবে। রোজ 5 টাকা করে ইষ্টবিধি করতে পারে এমনতর 25,000 লোক যদি ঠিক করে ফেলতে পারে তাহলে দেখতে পাবে লোককে যোগ্য উন্নতিশীল করিতকর্মা ও কৃতকার্য করে তোলার ব্যাপারে তোমার আয় কত বড় দিতে পারবে। ওই বিদ্যুতের উপস্থিত হও, তখন সব হবে এক লহমানে হবে। নাহি আর ভয়, নাহি সংশয়, নাহি আর আগু পিছু, পেয়েছি সত্য, লোভিয়াছি পথ। সরিয়া দাঁড়াও সকল জগৎ, নাহি তার কাছে জীবন মরণ। নাহি নাহি আর কিছু। কথাও আবৃত্তি শেষ না হতে হতেই মধুর ভঙ্গিতে গান ধরলেন। যার নামে এত মধু ঝরে, প্রেম না জানি কি করে, কি আনন্দ পেলে তারে, যার জাগে তার জাগে রে। এক ব্রহ্মা বহাগী আনন্দের তরঙ্গ খেলতে লাগলো সারাটা জায়গায়। ইতিমধ্যে সুধাংশুদা, অবিনাশদা, রত্নেশ্বরদা প্রভৃতি এবং মায়েদের মধ্যে অনেকে এসে উপস্থিত হয়েছেন। জমজমাট হয়ে উঠেছে আবহাওয়াটা। অন্য প্রসঙ্গ উঠল। সেজে ঠাকুর কথার ছলে বললেন, যে কোনো কাজ করতে যাও না কেন, তাতে যদি নিখুঁত করে তুলতে চাও তবে সেই কাজে বিপ্র দিক, ক্ষত্রিয় দিক, বৈশ্য দিক, শূদ্র দিক এই চতুর্দিক ঠিক রাখবে, তাহলে চৌকস ও স্থায়ী কাজ হবে। কাজ সম্পর্কে বিপ্রতীত্বের কাজ হলো সুষ্ঠু সর্বসংহতি সম্পন্ন সুচিন্তিত পদ্ধতি ও পরিকল্পনার উদ্ভাবন। ক্ষত্রিয় তত্ত্বের দিক হলো সেই কাজের উপর যাতে কোনো অপঘাত না আসতে পারে তেমনতর প্রস্তুতি ব্যবস্থা সহ সর্বসমাহারী নেতৃত্ব সুলভ পরিচালনা। বৈশ্যত্বের দিক হলো তার জন্য রসদ অর্থাৎ মানুষ, অর্থ, দ্রব্য সামগ্রী যা লাগে তা সংগ্রহ, সরবরাহ ও সমাবেশের ব্যবস্থা। আর শূদ্রতত্ত্বের দিক হলো সেই কাজের উদযাপনী শ্রম ও সেবা বিনিয়োগ। এই চতুরঙ্গ ঠিক রাখতে পারলে চতুর্দলায় চড়ে চরিতার্থ আরও হতে পারবে।
রত্নেশ্বর দা: কামারের ছেলে কামারের কাজ বাদ দিয়ে যদি প্রফেসর হয়? সেজে ঠাকুর: কামারের ছেলে প্রফেসর হতে পারে, বামুনের ছেলে কামারের কাজ শিখতে পারে, কিন্তু উপার্জন সেটা হবে না। বামুনের ছেলে বৈশ্যের কাজ করতে পারে, কিন্তু সেইটাই বৃত্তি বা জীবিকা হিসেবে গ্রহণ করে তা থেকে পয়সা নিতে পারবে না। জীবিকা আহরণ করতে হবে বর্ণচিত কাজ দিয়ে, এতে বৃত্তি অপহরণ হবে না। বর্ণ ধর্ম ঠিক থাকবে, বর্ণ ধর্ম ঠিক থাকলে জৈব দক্ষতা ঠিক থাকবে। বেকার, অবিহিত প্রতিযোগিতা, সামাজিক অস্থিরতা ও অনিশ্চয়তা, জনজীবনে নৈরাশ্য ইত্যাদি দেখা দেবে না, যা কিনা আজ সারা জগতের ব্যাধি। মহাযন্ত্র যত প্রবর্তন না করে পারা যায় ততই ভালো। গার্হস্থ্যযন্ত্র হোক, মানুষ বাড়িতে বসে বৈশিষ্ট্য অনুযায়ী শ্রমের ভিতর দিয়ে উৎপাদন বাড়াক। যন্ত্র মানুষের দাসত্ব করুক, মানুষ যন্ত্রের দাসত্ব থেকে মুক্তি পাক। পরাধীন জীবিকার পাপও মানুষের যত সম্ভব ঘুচে যাক। শেষে ঠাকুর যামিনীদাকে লক্ষ্য করে বললেন, তুমি যদি দেশের অর্থনৈতিক উন্নতি চাও, এই নিয়ে খাটতে খাটতে করতে করতে এর মধ্যে থেকে তুমি ব্রহ্মযোগ্য হয়ে যেতে পারো। সেটা আবার বংশ পরম্পরায় চলার ফলে জৈব বিবর্তনের বিপ্রবর্ণ প্রাপ্তি ঘটতে পারে তোমার বংশধরদের কালক্রমে। আর এটা যদি আত্মস্বার্থী হয়ে করো তবে পাতিত্ব আসবে। যামিনীদা: শর্ট হ্যান্ড শিখব? সেজে ঠাকুর: আগে শিখলে হতো, এখন শেখার সময় কোথায়? যামিনীদা: মোটামুটি দক্ষ হতে চেষ্টা করে। সেজে ঠাকুর: ক্ষমতাগুলি নিয়ন্ত্রিত হলেই তবেই তো দক্ষ হওয়া যায়। যামিনীদা: মাঝে মাঝে ডেবে যায় কেন? সেজে ঠাকুর: ঢেবের মতো ওঠানামা করে, নামার পরবর্তী অবস্থাটাই ওঠা, তাই ভাবনার কিছু নেই যদি চলার ক্রমাগতি ঠিক থাকে। যামিনীদা: শিবাজি, নেতাজি ইত্যাদির কথা যখন চিন্তা করি তখন বিস্মিত হয়ে যায়। সেজে ঠাকুর: তুমি ওই রকম পারো যদি ইচ্ছা করো। যামিনীদা: ইচ্ছা তো আছে। সেজে ঠাকুর: ইচ্ছাটা এমন নয় যে তার শরীরটাকে হিঁচকে টেনে যা করার তা করিয়ে নেয়। কাউকে কথা অকপটে বলতে পারো না, কেসে ধরি করহ উদ্ধার, বরং কেউ চুলে হাত দিতে গেলে ছিটকে দাও। শুধু তোমার কথা বলছি না, অনেকেরই এমনতর প্রকৃত ইচ্ছারই অভাব। 11ই শ্রাবণ, শনিবার, 1353 সাল। সেজে ঠাকুর প্রাতে খেপুদার বারান্দায় বসেছেন। কেষ্টদা, যামিনীদা, অধীরদা, হরপ্রসন্নদা, গুরুদাস ভাই, ধৈর্যটিদা উপস্থিত আছেন। কাল খুব বৃষ্টি হয়ে গেছে, আকাশ এখনও বেশ মেঘলা, তবু তার ভিতরে একটু রোদ চিকচিক করছে। সেজে ঠাকুর প্রফুল্লকে জিজ্ঞাসা করলেন, কাল সন্ধ্যায় একটা ছড়া দিয়েছিলাম, পেয়েছিস? প্রফুল্ল: আজ্ঞে হাঁ। সেজে ঠাকুর: কি পড়ত? পড়া হলো, উৎস যে তার রক্ষণ আর তার সুখ সুবিধার চেষ্টা, যেই হারালি ভর জীবনে মিটবে না তোর তেষ্টা। সেজে ঠাকুর কেষ্টদার দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, ঠিক আছে? কেষ্টদা: খুব ঠিক। সেজে ঠাকুর হেসে বললেন, আপনি এমন করে কথা কইতে জানেন যে শুনলেই যেন উৎসাহ লেগে যায়। পরক্ষণে বললেন, মূলের সেবায় থাক, সব কিছুই পাবে। শেষে ঠাকুর কথা প্রসঙ্গে ডাক্তার জিতেন্দাকে বললেন, দেহবিধানের ঔষধের ক্রিয়া সম্বন্ধে যে যত শিক্ষিত সে তত ভালো চিকিৎসক। সবার শরীরে শুধু ওষুধ কিন্তু খাটে না, আবার ওষুধের মাত্রাও সবার পক্ষে একরকম নয়। বহুদর্শিতার ভিতর দিয়ে এই সব সূক্ষ্ম বৈশিষ্ট্য জ্ঞান যত বেড়ে যায়, চিকিৎসক হিসেবে সে তত কৃতকার্য হয়। হরিজন আন্দোলন সম্বন্ধে কথা উঠল। সেটা ঠাকুর বললেন, হরিজন বলে একটা তকমা লাগিয়ে দিচ্ছে, যার প্রভাব অতিক্রম করতে একটা শতাব্দী লেগে যাবে। আমাদের দ্রষ্টব্য হলেও বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ থেকে সমাজের সংহতি কিসে বাড়ে। যামিনীদা: একদল বলে লাঙল যার জমি তার, এই সম্বন্ধে আপনার মত কি? সেজে ঠাকুর: ওই যুক্তি যদি খাটাতে চাও তবে চাষিকে ফাঁকি দেওয়ার জন্য কামার বলতে পারে, নাঙালের ফালা যার নাঙল তার। আবার বলদরা বলতে পারে, নাঙল টানবে যে শস্য খাবে সে। সব জিনিসেরই মাত্রা আছে, মালিক ও চাষি কেউই তাতে বঞ্চিত হয় না, তাই করাই সঙ্গত। পরস্পর পরস্পরকে যদি না দেখে তাহলে কেউই কি টেকে? ধর্ম সম্বন্ধে কথা উঠল। সেজে ঠাকুর কেষ্টদাকে বললেন, চাণক্যের কি কথা আছে তো? কেষ্টদা: সুখস্য মূলম ধর্ম, ধর্মস্য মূলম অর্থ, অর্থস্য মূলম রাজ্যম, রাজ্যস্য মূলম ইন্দ্রিয়জ, বিনয়স্য মূলম বৃদ্ধোপসেব, বৃদ্ধ সেবায় বিজ্ঞানম। সেজে ঠাকুর: এই হলো ধর্মের একটা নিশানা। ধর্মের সঙ্গে জীবনের যা কিছু এক সূত্রে গাঁথা থাকবে, ধরা থাকবে, বাধা থাকবে। জীবনের কোনো দিক বাদ পড়লে ধর্মের ততখানি অঙ্গহানি হবে। প্রফুল্লদা: স্বভাবগুণে অভাব নষ্ট, এটা একটা খাঁটি স্পষ্ট। এর মানে কি? সেজে ঠাকুর: মানুষকে পেতে হয় বিধিমাফক করে। মানুষের স্বভাবটা যদি এমনতর হয় যাতে বিধিমাফিক
করাটা তার স্তত হয়ে ওঠে। সেবায় মানুষের হৃদয় জয় করার অভ্যাস তাকে পেয়ে বসে। উৎস অভিমুখটা অকাট্য হয়ে তাকে অপ্রমাদী করে তোলে। তাহলে মা লক্ষ্মী তো তার পেছনে পেছনে ছোটেন। নারায়ণী অর্থাৎ সত্তা সম্বর্ধনী সেবা যার স্বভাব, প্রকৃতিই তার পরিচর্যার জন্য ব্যগ্র হয়ে ওঠে। কেউ যদি প্রত্যাশা পীড়িত হয়ে 2-4 দিন ওই ধাঁজে চলে উপযুক্ত ফল না পেয়ে ওই চলন ছেড়ে দেয়, তাহলে বুঝতে হবে ওটা তার স্বভাবগত হয়নি, তাই অভাব তাকে ছাড়ে না। স্বভাব হলে প্রত্যাশার বালাই থাকে না, ওইভাবে না চলেই পারে না, তাই ধীরে ধীরে ফল যা হবার হয়ই। যামিনীদা, আমি এত লম্বা হয়েছি কেন? আমার বাবা তো লম্বা ছিলেন না। সেজে ঠাকুর, তোর মা বা দাদামশাই বা ঠাকুরদা বা তার আগের পুরুষ কেউ হয়তো লম্বা ছিলেন, তাদের কারোর না কারো পিটুইটারি গ্রন্থের পটুতা ছিল বলে মনে হয়। রত্নেশ্বরদা, ব্যক্তিগত প্রয়োজন যখন উৎস পূরণী প্রচেষ্টাকে পিছিয়ে দেয়, তখন কি হয়? সেজে ঠাকুর, ব্যক্তিগত অপলাপ হয়। ওই চলন অভিনন্দিত করার বদলে অভিদণ্ডিত বা অভিদ্বন্দ্বিত করে তোলে। উৎস পূরণী আবেগ চলনের ফলে যে তৎপরতা, সতর্কতা, কৌশল চলন এবং উপস্থিত বুদ্ধি জেগে উঠেছিল, তা ধীরে ধীরে মিঙে যেতে থাকে। প্রবৃত্তির স্বার্থের ঊর্ধ্বে না উঠলে সত্তাপোষণী গুণগুলি জেগে ওঠার সুযোগ পায় না। তাই প্রকৃত বড় হতে গেলে, অর্থাৎ বৈশিষ্ট্য অনুযায়ী সত্তাপোষণী গুণ ও শক্তিকে প্রকাশিত করে তুলতে গেলে ইষ্টস্বার্থী হওয়া ছাড়া পথ নেই। অন্যভাবে চলে দেখতে পারেন, কিন্তু নিষ্ফলতা ছাড়া আর কোনো ফল পাবেন না। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।